নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। দরকারি খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত। এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কমিশন। বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক নেতারা। বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা কমিশনের। কলকাতায় তৈরি হচ্ছে এক নতুন তীর্থক্ষেত্র দুর্গাঙ্গন। রাজারহাটে ইকো ট্যুরিজম পার্কের ঠিক বিপরীতে গড়ে তোলা হবে এই আকর্ষণীয় অঙ্গন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, দুষ্কৃতীদের গুলিতে খুন পাপড় বিক্রেতা। কালিয়াচক থানা এলাকার ঘটনা। বিহারে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা নীতিশ সরকারের। আগামী 5 বছরে রাজ্যের যুবকদের 1 কোটি চাকরি দেওয়ার লক্ষ্য নিল সরকার। ঘর ছাড়া লালুর পরিবার। বিহারে ক্ষমতা দখলের পরই 10 সার্কুলার রোডের বাড়ি খালি নির্দেশ নীতিশ সরকারের। 20 বছর পর ঘর ছাড়া হতে চলেছে লালুর পরিবার। দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার কলকাতায় তৈরি হচ্ছে এক নতুন তীর্থক্ষেত্র দুর্গাঙ্গন। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই ঘোষণাই এবার রূপ পাচ্ছে বাস্তবে। 4 মাস 4 দিনের মাথায় বনগাঁর সভা থেকে তিনি জানিয়ে দিলেন, রাজারহাটে ইকো ট্যুরিজম পার্কের ঠিক বিপরীতে গড়ে তোলা হবে এই আকর্ষণীয় অঙ্গন। দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার কলকাতায় তৈরি হচ্ছে এক নতুন তীর্থক্ষেত্র দুর্গাঙ্গন। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। 4 মাস 4 দিনের মাথায় বনগাঁর সভা থেকে তিনি জানালেন, রাজারহাটের ইকো ট্যুরিজম পার্কের ঠিক বিপরীতে গড়ে তোলা হবে এই আকর্ষণীয় দুর্গাঙ্গন। মুখ্যমন্ত্রীর কথায় জমি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। 365 দিন খোলা থাকবে এই দুর্গাঙ্গন। জগন্নাথ ধামের মতোই মন কাড়বে জায়গাটি। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই উদ্বোধন। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর যেভাবে পর্যটকের ভিড় বেড়েছে, তাতে প্রশাসন ও পর্যটন দপ্তর উভয়ই উৎসাহিত। সেই সাফল্যের মডেলকে সামনে রেখেই নতুন এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। এদিনের সভাতেই রাজ্য জুড়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের উদ্যোগগুলির দীর্ঘ তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বনগাঁ ঠাকুর পরিবার থেকে অনুকূল ঠাকুরের মধ্যম গ্রামের জমি সমস্যার সমাধান, কচুয়া থেকে তারাপীঠ, তারকেশ্বর, কঙ্কালীতলা, বক্রেশ্বর, একাধিক ধর্মস্থানের সংস্কার, ফুরফুরা শরীফের উন্নয়ন, কালীঘাট ও দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, প্রায় সবকিছুই এক নিঃশ্বাসে মনে করিয়ে দেন তিনি। বলেন, শিলিগুড়িতে মহাকাল মন্দিরও তৈরি করে দেওয়া হচ্ছে। বক্তৃতার মাঝেই বিজেপিকে কটাক্ষ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, আমরা জাতপাত করি না, ভোটের সময় ওদের তফসিলি ভোট চাই, ভোটের পরে অত্যাচার করে তাকিয়েও দেখে না। আমার বাড়িতে যে মেয়ে খাবার দেয় সে তফসিলি পরিবার থেকে, এটাই মানুষে মানুষে সম্পর্ক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম মনে করিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন। আমার বাড়িতে 4 থেকে 5 জন তফসিলি মেয়েকে রেখে মানুষ করেছি, চাকরি দিয়েছি, বিয়ে দিয়েছি। জেলায় গেলে সঙ্গে যায়, রাত্রে সঙ্গে ঘুমোয়, খাবারও সেই দেয়। মানুষকে মানুষ হিসেবে দেখাই আসল। ওদের নেতারা কি পারবেন? রাজারহাটে আসন্ন দুর্গাঙ্গন তাই শুধু নতুন পর্যটন কেন্দ্রই নয়, সরকারের সম্প্রীতির বার্তাও বয়ে আনবে, এমনটাই মনে করছেন প্রশাসনের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। বীরভূমের রামপুরহাটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অক্সিজেন সিলিন্ডার গাড়ি থেকে নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাত পা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিচ্ছিন্ন হাত পা প্রায় 50 ফুট দূরে ছিটকে পড়ে। অক্সিজেন সিলিন্ডার গাড়ি থেকে নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাত পা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিচ্ছিন্ন হাত পা প্রায় 50 ফুট দূরে ছিটকে পড়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জখমরা রামপুরহাট গভর্নর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বলে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল 8:30 নাগাদ রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের একটি দোকানে লরি থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানো হচ্ছিল।
14 নম্বর জাতীয় সড়কের পাশে ওই দোকানটি রয়েছে। ওই সময় গাড়ি চালক ও খালাসি আবু তালেব ও উজির হোসেন ওই সব সিলিন্ডারগুলি নামাচ্ছিলেন বলে খবর। সেই সময় ঘটে বিপত্তি। গাড়ি থেকে একটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজনের একটি হাত ও অন্যজনের একটি পা উড়ে যায়। তীব্রতা এতটাই বেশি ছিল যে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে হাত পা প্রায় 50 ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছিল। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ওই এলাকা। দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনা দেখে আতকে ওঠেন স্থানীয়রা। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। ঘর ছাড়া লালুর পরিবার আরও একবার বিহারে ক্ষমতায় এসেছে এনডিএ। আর ক্ষমতা দখলের পরই 10 সার্কুলার রোডের বাড়ি খালি নির্দেশ নীতিশ সরকারের। 20 বছর পর ঘর ছাড়া হতে চলেছে লালুর পরিবার। বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এ রাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই এবার লালু পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতিশ সরকারের, যার জেরে প্রায় 2 দশক পর এবার ঘর ছাড়া হতে চলেছে লালুর পরিবার। পাটনার 10 সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, যা এতদিন লালু পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল। আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল এই 10 সার্কুলার রোডের সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়ি এবার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফে। নির্দেশে বলা হয়েছে এনডিএ সরকারের নতুন মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ করতে হয়েছে। সেই কাজের জন্যই 10 সার্কুলার রোডের ওই বাড়ি খালি করতে বলা হয়েছে লালু পরিবারকে। সরকারের নির্দেশ অনুযায়ী লালু পরিবারের নয়া ঠিকানা হতে চলেছে হার্ডিং রোডে 39 নম্বর সেন্ট্রাল পুল হাউস। শুধু তাই নয়, লালুর বড় ছেলে তেজ প্রতাপকেও তার সরকারি বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে থাকেন 26 স্ট্র্যান্ড রোডের বাংলোতে। এই বাড়ি এনডিএ সরকারের তরফে দেওয়া হবে মন্ত্রী লক্ষেন্দ্র কুমার রোশনকে। এদিকে লালু পরিবারকে ঘরছাড়া করার ঘটনায় বিজেপির তরফে জানানো হয়েছে নিয়ম মেনেই রাবড়ি দেবীকে তার বাংলো খালি করতে হচ্ছে। বিজেপি নেতা নীরজ কুমার লালু পরিবারকে কটাক্ষ করে বলেন, ওই পরিবারের রেকর্ড ভালো নয়, তাই বাড়ি খালি করার সময় কোনো সম্পত্তি নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখবে সরকার। ঘরছাড়ার এই নোটিশ সামনে আসার পর নীতিশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে লালু কন্যা রোহিণী আচার্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, লক্ষ লক্ষ মানুষের মসিহা লালু প্রসাদ যাদবকে অপমান করাই সুশাসন বাবুর উন্নয়নের মডেল। কিন্তু সরকারি ভবন থেকে তাকে সরিয়ে দিলেও লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লালু। বিহারের মানুষের হৃদয় থেকে তাকে কিভাবে সরাবেন? পাশাপাশি সরকারের কাছে তার আর্জি, লালুর স্বাস্থ্য ও রাজনৈতিক মর্যাদাকে সম্মান জানাক সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা নীতিশ সরকারের। বৈঠক শেষে রাজ্যের মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, আগামী 5 বছরে রাজ্যের যুবকদের 1 কোটি চাকরি দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। বিহারে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা নীতিশ সরকারের। মঙ্গলবার বৈঠক শেষে রাজ্যের মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানালেন, আগামী 5 বছরে রাজ্যের যুবকদের 1 কোটি চাকরি দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। পাশাপাশি বিহারকে পূর্ব ভারতের টেক হাব বানানোর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সবুজ সংকেত মিলেছে। মন্ত্রিসভার বৈঠকে মূল আলোচ্য ছিল ব্যাপক কর্মসংস্থান এবং শিল্পোন্নয়ন। মুখ্য সচিব জানান, বিহারে তৈরি হবে ডিফেন্স করিডর, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং পার্ক, গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার, মেগা টেক সিটি এবং ফিটনেস সিটি। নতুন অর্থনীতি বা নিউ এজ ইকোনমি মডেলের আওতায় আগামী 5 বছরে বিহারকে একটি ব্যাক অ্যান্ড হাব এবং বিশ্বমানের কর্মক্ষেত্র বা গ্লোবাল ওয়ার্কপ্লেস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য। এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই একাধিক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্টার্টআপ খাতে কর্মসংস্থান ভিত্তিক পরিকল্পনা তৈরি করার জন্য আলাদা কমিটি হয়েছে, যাতে দক্ষ এবং নতুন উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা যায়। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
লক্ষ্য এআই এর ক্ষেত্রে বিহারকে দেশের প্রথম সারির রাজ্য হিসেবে তুলে ধরা। এছাড়া রাজ্যে 11টি শহরে গ্রিনফিল্ড টাউনশিপ প্রকল্প শুরুর সিদ্ধান্ত হয়েছে। এই তালিকায় আছে 9টি বিভাগীয় শহর, সঙ্গে শোনেপুর এবং সীতামারহি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 9টি চিনি কল পুনরুজ্জীবিত করার পাশাপাশি আরও 25টি নতুন মিল তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে তারা। বৈঠকের পর মন্ত্রী নীতিশ কুমার জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির কাজ দ্রুততর করার উদ্যোগ নিয়েছে। তার কথায়, বিহারের বদলে যাওয়া পরিবেশের উন্নয়নের গতি বাড়াতে প্রযুক্তি ও পরিষেবা নির্ভর নিউ এজ ইকোনমি তৈরি করার লক্ষ্য নিয়েছে। বিহারের সঙ্গে যুক্ত বড় উদ্যোক্তাদের পরামর্শ নিয়ে নীতি নির্ধারণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন দফতর, অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সহযোগিতায় একটি ডিটেইলড অ্যাকশন প্ল্যান তৈরি হবে। সব মিলিয়ে প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ইঙ্গিত স্পষ্ট, আগামী 5 বছরে বিহারের শিল্প, প্রযুক্তি, কর্মসংস্থান এবং আধুনিক নগরায়নকে সামনে রেখেই এগোবে নীতিশ কুমারের সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। রীতিমতো আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে এবার আসামের সরকার। মঙ্গলবার বিধানসভায় এ সংক্রান্ত একটি বিল পেশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিলে বহুগামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি হতে পারে 7 বছরের জেল। রীতিমতো আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করার পথে হাঁটছে অসম সরকার। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পেশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিলে বহুগামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে প্রথমবার ধরা পড়লে হতে পারে 7 বছরের জেল। মঙ্গলবার বিধানসভায় অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 পেশ করেন হিমন্ত। স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী। শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময় বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের বিধায়কেরা ওয়াকআউট করলে তাদের অনুপস্থিতিতেই বিলটি পেশ করা হয়। প্রস্তাবিত বিলটি 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকা ব্যতীত সারা রাজ্যেই প্রযোজ্য হবে। তবে সংবিধানের 342 অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না। বেশ কিছুদিন ধরেই আইনি সম্পর্কে বহুগামিতা নিষিদ্ধকরণের কথা ভাবছে অসম সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যেসব ব্যক্তিরা স্ত্রী বা স্বামী জীবিত রয়েছেন এবং আইনি প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদ হয়নি, তারা পুনরায় বিবাহ করতে পারবেন না। আরও জানানো হয়েছে, এই বিল আনার উদ্দেশ্য হল রাজ্যে বহু বিবাহের মতো প্রথা সম্পূর্ণ বন্ধ ও নির্মূল করা। এই বিলে বহু বিবাহকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। নতুন আইনে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কেউ যদি পূর্বের বিবাহ গোপন করে নতুন বিয়ে করেন, তাহলেও তার সর্বোচ্চ 10 বছর জেল হতে পারে। সঙ্গে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। শুধু তাই নয়, গোটা বিবাহ প্রক্রিয়ায় জড়িত কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, পিতা মাতা বা আইনি অভিভাবক কিংবা আরও যারা এই প্রক্রিয়ায় উৎসাহ যোগাবেন, তাদের সকলকে শাস্তির আওতায় আনা হবে। প্রস্তাবিত আইনে বহুবিবাহের কারণে ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হয়েছে। আরও বলা হয়েছে, কেউ যদি বারবার একই অপরাধ করেন, তাহলে প্রতিটি অপরাধের জন্য নির্ধারিত শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া হবে। বিলে আরও প্রস্তাব করা হয়েছে, কোনো ব্যক্তি বহুবিবাহ করে দোষী সাব্যস্ত হলে তিনি রাজ্য সরকারের অধীনে কোনো সরকারি চাকরি পাবেন না, সরকারি কোনো প্রকল্পের সুবিধাও ভোগ করতে পারবেন না, পঞ্চায়েত, পুরসভা ইত্যাদির কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তারা। হাই নিউজ নেটওয়ার্ক। সাইবার অপরাধে লাগাম টানতে অভূতপূর্ব কড়াকড়ি। সোমবার জারি হওয়া নির্দেশিকায় ডিপার্টমেন্ট অফ টেলিকম স্পষ্ট জানিয়ে দিল, এখন থেকে সিম কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কাজ হলে দায় নিতে হবে যার নামে সিম নথিভুক্ত রয়েছে সেই ব্যক্তিকেই। সাইবার অপরাধে লাগাম টানতে অভূতপূর্ব কড়াকড়ি। সোমবার জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিল, ডিপার্টমেন্ট অফ টেলিকম এখন থেকে সিম কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কাজ হলে দায় নিতে হবে সেই ব্যক্তিকেই যার নামে সিম নথিভুক্ত। অজান্তে হয়েছে, আমার সিম ব্যবহার করেছে অন্য কেউ,
এই অজুহাত আর মানবে না কেন্দ্রীয় সংস্থা। ফলে মোবাইল ব্যবহারে আরও সচেতনতা ও সতর্কতার উপর জোর দিল ডটের মতে, সাইবার অপরাধীরা দিন দিন যেভাবে সাধারণ মানুষের সিম ও ফোন নম্বরকে হাতিয়ার করছে তা ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে উঠেছে। সেই কারণেই মালিকের দায় নির্দিষ্ট করার পাশাপাশি জাল বা বিকৃত ইএমআই নম্বরযুক্ত ফোন ব্যবহারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে সংস্থা। জানানো হয়েছে, ইএমআই নম্বর টেম্পার করা ফোন ব্যবহার করা মানেই বড় ঝুঁকি। যে কোনো মূল্যে এমন ডিভাইসের ব্যবহার বন্ধ করতে হবে। তাহলে গ্রাহকরা কি করবেন? ডটের বার্তা পরিষ্কার, নিজেকে সুরক্ষিত রাখতে কয়েকটা সাধারণ নিয়ম পালন করলেই অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। বিবৃতিতে তুলে দেওয়া হয়েছে একাধিক সতর্কতা। নতুন ফোন কেনার আগে সঞ্চার সাথী অ্যাপ দিয়ে ইএমআই নম্বর যাচাই করুন। ফোনটি জাল বা বিকৃত ইএমআই যুক্ত কিনা তা আগে নিশ্চিত হতেই হবে। সন্দেহজনক মনে হলে সেই ডিভাইস ব্যবহার না করাই নিরাপদ। ফটোকপি জমা দিয়ে বা অজানা এজেন্টের মাধ্যমে সিম কেনা এখন মারাত্মক ঝুঁকির। সিমের অপব্যবহার হলে আইনের চোখে দায় পড়বে মালিকের ওপরেই। ডট জানাচ্ছে, অন্যের নামে থাকা সিম ব্যবহার করা বা নিজের সিম অন্যকে দেওয়া দুই ঝুঁকিপূর্ণ। কোনো অপরাধ ঘটলে আসল মালিকই দায়ী ধরা হবে। বাড়ির ওয়াইফাই মডেমে ব্যবহৃত সিম দিয়েও অপরাধ সংগঠিত হতে পারে, তাই সেক্ষেত্রেও সজাগ থাকা জরুরি। কিছু অ্যাপ ফোন নম্বর আড়াল করতে বা বদলে দিতে পারে। ডটের আশঙ্কা, এগুলো ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হতে পারে। আইন কি বলছে? ডটের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে 2023 সালের টেলিকমিউনিকেশনস অ্যাক্ট, যেখানে স্পষ্ট বলা হয়েছে ইএমআই নম্বর বদলালে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানা 50,000 টাকা। শুধু তাই নয়, 2024 সালের টেলিকম সাইবার সিকিউরিটি রুলস অনুযায়ী ইএমআই বিকৃত করা যায় এমন ডিভাইস তৈরি করাও বেআইনি। ফলে স্পষ্ট, কেন্দ্র এবার সাইবার অপরাধ রুখতে কঠিন পথে হাঁটছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য বার্তা, ফোন ও সিম ব্যবহারে সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। এখন থেকে মোবাইল শুধু যোগাযোগের যন্ত্র নয়, আইনি দায়েরও একটি বড় অংশ। হাই নিউজ নেটওয়ার্ক। সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশ নিবাসী ভারতীয় মহিলাকে হেনস্থার ঘটনায় এবার চীনের বিরুদ্ধে সরব হল ভারত। আর এই ঘটনায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বেজিংকে জানিয়ে দিয়েছেন, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ। সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশ নিবাসী ভারতীয় মহিলাকে হেনস্থার ঘটনায় এবার চীনের বিরুদ্ধে সরব হল ভারত। এই ঘটনায় বিতর্কের ঝড় উঠতেই মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বেজিংকে জানিয়ে দিলেন, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটা চিরন্তন ও অকাট্য সত্য। চীন যতই চেষ্টা করুক, এই তথ্য কখনো বদলানো যাবে না। গত শুক্রবার অরুণাচলের বাসিন্দা ভারতীয় তরুণী পেমা ওয়াংজাম থংডককে বিমানবন্দরে হেনস্থার অভিযোগ ওঠে চীনের সাংহাই বিমানবন্দরে। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা প্রেমা গত শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন। পথে 3 ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদুং এয়ারপোর্টে থামে তার বিমান। চীনের অভিবাসন ডেস্ক থেকে পেমাকে বলা হয়, যেহেতু পাসপোর্ট জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়, কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ। পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ 18 ঘণ্টা ধরে পেমাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। জাপানগামী বিমানে ওঠার অনুমতি তো দূর, বিমানবন্দরের মধ্যেও চলাফেরা করতে দেওয়া হয়নি পেমাকে। দেওয়া হয়নি জল খাবার পর্যন্ত। সাংহাই থেকে অন্যত্র যাওয়ার টিকিটও কাটতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত কোনো মতে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটরের সঙ্গে যোগাযোগ করে পেমা সাংহাই থেকে ফেরেন। নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। অনুরোধ জানান, এই বিষয়টি নিয়ে বেজিংয়ের আধিকারিকদের কাছে জবাব তলব করুক ভারত। এদিকে হেনস্থার অভিযোগ উড়িয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং বলেন, আমরা জানতে পেরেছি সাংহাই বিমানবন্দরে দেশের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ এক ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। গোটা প্রক্রিয়া আইন এবং বিধি অনুসার করেই করা হয়েছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সুরক্ষিতও রাখা হয়েছে। এরপর তিনি বলেন, জাংনান চীনের ভূখণ্ড, ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। বেজিং কোনোদিনই স্বীকৃতি দেয়নি। এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিদেশ মন্ত্রক রণধীর জয়সওয়াল জানান,
আমরা চীনের বিদেশ মন্ত্রকের বক্তব্য শুনেছি। অরুণাচলের এক নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও জাপান ভ্রমণের সময় সাংহাই বিমানবন্দরে তাকে আটক করা। চীনকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ, একটা চিরন্তন ও অকাট্য সত্য। চীন যতই চেষ্টা করুক এই তথ্য কখনো বদলানো যাবে না। জয়সওয়াল আরও বলেন, এই আটকের বিষয়টি নিয়ে চীনের আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। চীন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি, যা আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মের স্পষ্ট লঙ্ঘন। হাই নিউজ নেটওয়ার্ক। সিকিম যাবার কথা ভাবছেন? তাহলে তার আগে জেনে নিন, সিকিম ভ্রমণে এবার চালু হচ্ছে নয়া বিধি। লাগবে কিউআর নির্ভর পারমিট। পর্যটকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিকিমের বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য এবার থেকে অনুমতির ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলা হচ্ছে। রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল ব্যবস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে। পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, নতুন ব্যবস্থা কাগজপত্রের চালানের জায়গা নেবে। ক্ষুদ্র এই পাহাড়ি রাজ্যকে দুটি ভাগে ভাগ করা হবে। একটি হবে রেস্ট্রিক্টেড এলাকা পারমিট, অন্যটি হবে প্রোটেক্টেড এরিয়া পারমিট। যেমন লাথুলা, ছাঙ্গুলেক, লাচেন, লাংচু এবং জুলুকে যাওয়ার পারমিট এবার কিউআর কোডের মারফত হবে। তিনি জানিয়েছেন, পর্যটকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। তাদের একটি কিউআর ভিত্তিক পারমিট দেওয়া হবে। এর ফলে যেখানে যেখানে চেকপোস্ট রয়েছে সেখানে পারমিট চেকিং অনেক সুবিধাজনক ও দ্রুত হয়ে যাবে। এই প্ল্যাটফর্মটি সমস্ত পর্যটন বিভাগ, পুলিশ, পরিবহন এবং সেনার কাছে থাকবে এবং একই সময় সকল বিভাগই চেক করতে পারবে। বর্তমানে এই ব্যবস্থার পরীক্ষামূলক মহড়া চলছে। পরে পুরোপুরি এই ব্যবস্থা নির্ভর হয়ে যাবে ডিজিটাল পারমিট ব্যবস্থা। এই ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল পর্যটকদের অযথা হয়রানি দূর করা, দালাল চক্র রোধ এবং খুব তাড়াতাড়ি চেক পয়েন্ট পেরিয়ে চলে যেতে পারবেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণার্থীরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তাও সুরক্ষিত থাকবে। একবার অনুমোদন পেয়ে গেলে তা সবকটি এন্ট্রি পয়েন্টে কার্যকর হবে। বারংবার আলাদা করে পারমিটের দরকার হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।